নমস্কার, আমি সুমন্ত। পঞ্চবানে আপনাদের স্বাগত। 5টায় পঞ্চবান গতকাল থেকে শুরু হয়েছে, আজ দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে আপনাদের সামনে একটি ভেরি ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। তা হলো আগরতলা বইমেলা। এই আগরতলা বইমেলায় এবছর বেশ কিছু পরিবর্তন হবে, আর বেশ কিছু পুরনো কিছুকেই হয়তো টানা হবে। সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। কলকাতার পর আগরতলা বই মেলাতেও এবার বাংলাদেশের প্রকাশকরা, বাংলাদেশের কোনো বুক স্টল এবার আর থাকছে না। আগরতলা থেকে হাঁপানিয়াতে কেন নিয়ে যাওয়া হলো এত কিছু, এবং সব থেকে বড় ব্যাপার, দিনে দিনে একেবারে কিন্তু এই যে বিভিন্ন প্রশ্ন, যে আগরতলা না হাঁপানিয়া, কোথায় এগিয়ে গেল, কোথায় পিছিয়ে গেল, কেনই বা হচ্ছে না, সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গোটা বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমার প্রতিনিধি বা সহকর্মী সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, তোমার কাছে আসবো, গোটা বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নেব আজকের পঞ্চবান ঠিক কি কি। চলুন একবার দেখে নিই পঞ্চবানে আজকে কি কি রয়েছে। পঞ্চবানে আজকে প্রথম প্রশ্ন হবে যে আগরতলা না হাঁপানিয়া, মানে ভার্সেস হাঁপানিয়া ভার্সেস আগরতলা, কোথায় এগিয়ে গেল তারা আর কোথায় পিছিয়ে গেল আগরতলা। 2 নম্বর প্রশ্ন আমাদের থাকবে আজকে, যে এই যে বই মেলাটি হচ্ছে, সেই বই মেলায় কেন বাংলাদেশ নেই। এর পাশাপাশি আপনাদের জানাবো যে আগরতলা থেকে হাঁপানিয়ায় কেন নিয়ে যাওয়া হয়েছিল বই মেলাকে। 4 নম্বর, নাচ গানের অনুষ্ঠান নাকি বই নিয়ে আলোচনা, বই মেলায় কিসের গুরুত্ব বেশি, রবি ঠাকুরের গুরুত্ব কি ত্রিপুরায় আর নেই। এই পঞ্চবান আজ আলোচনায় থাকবে। সুপ্রীতি রয়েছে নিউজ রুম থেকে। সুপ্রীতি, সবার আগে জানতে চাইবো যে হাঁপানিয়া ভার্সেস আগরতলা, কেন হাঁপানিয়া জিতে নিল শেষ দৌড়। দেখো, হাঁপানিয়া আর এই আগরতলার বইমেলা, যেটা নিয়ে এই যে টানাপোড়েন বা টানাহেঁচড়া চলছিল গত, আমরা বলতে পারি যে যবে থেকে বইমেলা গেছে হাঁপানিয়াতে তবে থেকে এটা নিয়ে শুরু হয়ে গেছে। প্রথম বছর মানে 2020 সালের যদি আমরা দেখি ছবিটা, সেই বছরে আমরা দেখেছিলাম অনেকটা ভাটা পড়েছিল। আস্তে আস্তে যদিও মানুষের ক্ষেত্রে ইন্টারেস্ট বাড়ে, কারণ বইমেলা বলে কথা, সেখানে সেটাকে আমরা ধরতেই পারি যে 12 মাসে 13 পার্বণের মতন বইমেলাও অন্যতম। তাই সেই জায়গাতে হাঁপানিয়াতে এই বইমেলা মেনে নিলেও মানুষের মধ্যে কিন্তু একটা গুঞ্জন, একটা ক্ষোভ ছিলই, না হাঁপানিয়া নয় আগরতলায় হোক। আবার একটা অংশ বলছিল যে না, আগরতলা নয় হাঁপানিয়াই হচ্ছে বেস্ট জায়গা। এবারে আজকের দিনে দাঁড়িয়ে কেন এটা উঠে আসছে, কেন হঠাৎ করে এটা উঠে আসলো, কারণ আমরা জানি যে 2025 সালের বইমেলা, যেটা তোমার শুরু হতে চলেছে আগামী জানুয়ারি মাসে, এবং জানুয়ারি মাসের তোমার 2 তারিখ থেকে বইমেলা শুরু হচ্ছে, যে বইমেলা তোমার চলবে একেবারে 19 তারিখ পর্যন্ত। এই যে তোমার বইমেলার যে ভাগগুলো আমরা দেখছি বা বইমেলা যে চলবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা মুখ্যমন্ত্রী যেদিন বৈঠক করলো গত 28 তারিখে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর আমরা জানতে পারলাম যে তিনি বললেন যে এবারের বইমেলাতে যদি অধিকাংশের ক্ষেত্রে মত আসে যে আগরতলাতে তা নিয়ে আসা হোক, তাহলে সেদিক থেকে দাঁড়িয়ে সরকার তা মেনে নেবে। বইমেলার যে কমিটি রয়েছে সেই কমিটি সেটাকে অগ্রাধিকার দেবে, বিবেচনা করবে, এবং আগরতলাতে বইমেলাকে পুনরায় ফিরিয়ে আনা হবে। মানে মতামতের ভিত্তিতে অবশ্যই। আজকের দিনে দাঁড়িয়ে সেই নিয়েই আলোচনাটা ডাকা হয়েছিল, হাঁপানিয়া ভার্সেস আগরতলা। এই যে একটা আজকে টস চলতে থাকলো কোন দিকে বেশি ভোট পড়ে, আজকের এই যে ভোটাভুটি হলো, সেই ভোটাভুটির পর কিন্তু তোমার এগিয়ে গেল হাঁপানিয়া। কত ভোটে? আমরা আজকে পক্ষে এবং বিপক্ষে যে যুক্তিগুলো পেলাম, হাঁপানিয়ার ক্ষেত্রে সেখানে আমরা দেখলাম যে 7 জন কার্যত পক্ষে মত দিল যে বইমেলা হোক হাঁপানিয়াতেই। আগরতলার ক্ষেত্রে এই বইমেলাতে মত দিল 6 জন। এই যে 6 জনের যে মতামত উঠে আসলো, তার মধ্যে আগরতলার তাহলে বড় প্রশ্ন হচ্ছে কোনখানে হবে। হাঁপানিয়া আমরা জানি রাজ্য সরকার সেটাকে আন্তর্জাতিক ফেয়ার গ্রাউন্ড করেই দিয়েছে, সমস্ত মেলা যাতে সেখানেই হয়। তো এবার আগরতলাতে যে মেলা আসছে সেই মেলা তাহলে কোথায় হবে। প্রথমত 4 জন সেক্ষেত্রে মতামত পেশ করলেন যে আস্তাবল, মানে যেটা বর্তমানে স্বামী বিবেকানন্দ ময়দান, সেই স্বামী বিবেকানন্দ ময়দানে হোক আগরতলা বইমেলা। 4 জনের ক্ষেত্রে এই বক্তব্য আমরা পেলাম। বাকি 2 জন বলছেন অন্যান্য স্থান। অন্যান্য স্থানের মধ্যে কি, একটা সময় আমরা দেখেছিলাম এই রাজ্যের বইমেলার ইতিহাসে যে চিলড্রেন্স পার্কে বইমেলা হয়েছিল, এই রাজ্যের ইতিহাসে উমাকান্ত একাডেমিও ছিল, এই রাজ্যের ইতিহাসে রবীন্দ্র ভবনও ছিল। আমি আসবো, সেই ডিটেলেও আসবো। এবারে সেই জায়গাতে 2 জন সেক্ষেত্রে জানালেন যে অন্যান্য স্থানে হোক, সেটা রাজ্য সরকার যেটাকে সুইটেবল মনে করবে সেখানেই করা হোক, বা বইমেলার কমিটি রয়েছে সেই কমিটি, তথ্য সংস্কৃতি দপ্তর যেটাকে ভাববে।
এবারে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এবার বলো যে 7জন জিতে নিল হাপানিয়াকে, 6জন জিতলো আগরতলাকে, সুতরাং আমরা যদি দেখি তাহলে হাপানিয়ার ক্ষেত্রে বেশি ভোট পড়লো। এবং রাজ্য সরকার এবং আজকে যারা ছিলেন বিশেষ করে বইমেলা কমিটি, তার সাথে আইসিএর ডিরেক্টর, তার সাথে মেয়র অর্থাৎ বিধায়ক ছিলেন, তারা যেটা সর্বসম্মতি ক্রমে জানালেন যে আমরা ধরে নিচ্ছি 95% বইমেলা এবার অর্থাৎ 2025 সালে হাপানিয়াতেই হচ্ছে। সুতরাং হাপানিয়াতে এবার হওয়া আগরতলাতে হওয়ার পেছনে নানান রকমের যুক্তিও কাজ করছে। বেশ, যুক্তি তো কাজ করছে, কিন্তু একটু আমরা শোনাবো যে আজকে আমরা দুজনের সঙ্গে কথা বলেছিলাম, একজন পক্ষে একজন বিপক্ষে, এবং এই ক্ষেত্রে তারা কি বলছে। একজন আইসিএর তরফে রয়েছেন আর একজন রয়েছেন বুক পাবলিশার্স, ত্রিপুরা বুক পাবলিশার্স কমিটির যিনি সম্পাদক, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি জানাচ্ছেন চলুন শুনে নিই। আমরা ত্রিপুরা পাবলিশার গিল্ড কিন্তু প্রথম থেকে বরাবরভাবে আমরা মূল আগরতলা শহরে বইমেলা করার জন্য আমরা আমাদের মতামত প্রকাশ করে এসেছি। সরকারের ইচ্ছায় বিভিন্ন যুক্তি এবং বিস্তৃত পরিসরে সংগঠনের জন্য হাঁপানিয়াতে হয়েছে, কিন্তু যারা প্রকৃত পুস্তকপ্রেমী সাধারণত তাদের বয়স 50। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যারা প্রকৃত পুস্তকপ্রেমী তারা দিনে কয়েকবার মূল শহরের যখন বইমেলা হয় বইমেলা প্রাঙ্গণে যান, বিভিন্ন স্থলে গিয়ে বই দেখেন, বই নির্বাচন করেন। সেই প্রকৃত পুস্তকপ্রেমী যারা একটু বয়স হয়েছে, বয়স্ক, তারা হাঁপানিয়াতে যা দেখে তাদের বিভিন্নভাবে অসুবিধা এবং সেখানে তারা দিনে প্রথমত হচ্ছে হাঁপানিয়াতে যে ব্যবস্থা আছে, যে শেডগুলো করা আছে, সেই শেডগুলো এখন যদি অন্য স্থানে হয়, আগরতলাতে হয়, তাহলে নতুন করে তৈরি করতে হবে। তার জন্য একটা বাজেটের এক্সট্রা বাজেটের প্রয়োজন আছে। তাছাড়া আগরতলা শহরে এখন যা ট্রাফিকের যে অবস্থা, সেই অবস্থাতে এই আগরতলা চিলড্রেন্স পার্ক বলুন অথবা স্থাবদ্ধ সেই জায়গাতে করার মতো বর্তমানে কোনো অবস্থাই নেই। মূলত দুটো কারণ। দ্বিতীয়ত হচ্ছে আগরতলার বইমেলাটা আমরা যদি ভাবি যে আগরতলা আমার যারা আগরতলাবাসী তাদের নয়, এটা ত্রিপুরাবাসীর বইমেলা। একদিকে তাপসবাবু কিন্তু পরিষ্কারভাবে বললেন যে বইমেলা শুধুমাত্র আগরতলাবাসীর বললে ভুল করা হবে, এটা গোটা ত্রিপুরা রাজ্যের জন্য, নিঃসন্দেহে কোনো ভুল নেই এক্ষেত্রে। কিন্তু যদি আমরা দেখি যে অজিত দেববর্মা তিনি কিন্তু বলছেন যে নিয়ে গেছে সরকারের সিদ্ধান্ত, হতেই পারে, কিন্তু এই যে নিয়ে যাওয়া হলো সেখানে তার ফলে আদৌ কি লাভ হলো, যখন এই প্রশ্ন তাকে করা হয় তিনি বললেন সেটা হয়তো পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। তিনি হ্যাঁ বা না কোনো মন্তব্যতেই এলেন না, কিন্তু তিনি বললেন যে পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। কিন্তু এই আগরতলা থেকে কেন হাঁপানিয়াতে ট্রান্সফার করা হয়েছিল বইমেলাকে? বিপ্লব দেবের আমলে সেটা হয়েছিল, কেন হয়েছিল? সুপ্রীতির কাছে যাব। সুপ্রীতি, দেখো, বিপ্লব দেবের আমল থেকে যেটা বললে শুরু হয়েছিল, আমি তার আগে একটু বইমেলার হিস্ট্রিটা এবার বলি যে বইমেলাটা কবে থেকে শুরু হলো এবং কবে গেল হাঁপানিয়াতে। এবার তুমি যেটা জানতে চাইছিলে যে কেন গেল হাঁপানিয়াতে, এখানের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে অনেকগুলো প্রশ্ন, তার উত্তর। দেখো, প্রথম যদি আমরা বলি 1981 সাল, এই রাজ্যেও শুরু হলো বইমেলা, এবং সেদিন যখন বইমেলা শুরু হয়েছিল সেদিনের এই বইমেলা ছিল 12 দিনের। যদিও কালের বিবর্তনে সেই বইমেলা এখন অনেকটাই কমে এসেছে এবং তার সাথে তার অনেক পরিবর্তন হয়েছে। এই যে 12 দিনের বইমেলা যখন 1981 সালে শুরু হলো, সেই বইমেলা শুরু হয়েছিল কোথায়? না, রবীন্দ্র ভবনে। আমাদের চেনা যে রবীন্দ্র হল রয়েছে, সেই রবীন্দ্র হলে এই বইমেলা শুরু হয়েছিল। সেবারের অর্থাৎ 1981 সালে বইমেলাতে স্টল সংখ্যা ছিল মাত্র আর মাত্র 24টা। আজকে 2024 সালের যদি বইমেলা দেখি তাহলে সেখানে স্টল সংখ্যা কততে গিয়ে ঠেকেছে? 191টা, যেটা আগামী দিনে অর্থাৎ 2025 সালে আরো বাড়বে বলেই জানিয়েছেন ডিরেক্টর। এবারে 1981 সাল থেকে যে বইমেলা শুরু হলো রবীন্দ্র ভবনে, সেই বইমেলা কিন্তু শুরু হলো এবং চলতেই থাকলো। আজকের দিনে দাঁড়িয়ে সেই বইমেলা 43 বছরে পা দিতে চলেছে আগামী 25 সালে। এই যে 81 সাল থেকে বইমেলা শুরু হলো, 2001 সাল পর্যন্ত কিন্তু এই রবীন্দ্র ভবনেই চলছিল বইমেলা, এবং সেক্ষেত্রে পাঠকদেরও বেশ উৎসাহ ছিল। তোমার রবীন্দ্র ভবনে সেক্ষেত্রে এই বইমেলা যখন চললো, সেই বইমেলা কিন্তু 2001 সাল পর্যন্ত ছিল।
2001 সালের পর বইমেলার আরো প্রসার এবং প্রচার বৃদ্ধি পেল, বিভিন্ন স্টলের সংখ্যা বাড়লো, পাবলিশার্সদের সেখানে বৃদ্ধি পেল বই স্টলের সংখ্যা। তখন 2001 সাল থেকে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এবং বইমেলার কমিটি তখনও ছিল যে যেহেতু মানুষের প্রবেশ বেশি হচ্ছে, জনসংখ্যা বেড়েছে, বইয়ের স্টল সংখ্যা বেড়েছে, রবীন্দ্র ভবন সেক্ষেত্রে অনেকটা ছোট হয়ে যাচ্ছে। বইমেলাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো চিলড্রেন্স পার্কে, রবীন্দ্র ভবনের ঠিক অপোজিটেই আমরা যদি দেখি। 2002 সাল থেকে তখন শুরু হয়ে গেল চিলড্রেন্স পার্কের এই বইমেলা। 2002 সাল থেকে এই বইমেলা চলতে থাকলো 2013 সাল অব্দি, অর্থাৎ একটা লম্বা সময় চিলড্রেন্স পার্কে এই বইমেলা হতো, যেটাকে বর্তমানে দেখা যায় যে বেসরকারি বিভিন্ন মেলা বর্তমানে হচ্ছে। আদারওয়াইজ চিলড্রেন্স পার্কের এখন যদি আমরা ছবি দেখি অনেক কিছু তৈরি হয়ে গেছে, একটা সময় অনেকটা উন্মুক্ত ছিল, ফাঁকা ছিল এই মাঠটি, তাই সেই মাঠকে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছিল যে বইমেলাতে কখনো দেখা যাচ্ছিল এই যে বইমেলাটা এখন বর্তমানে জানুয়ারিতে হলেও তখন ফেব্রুয়ারি মার্চ এরকম সময় হতো, আর এখন তোমার নানান সময় বৃষ্টি হচ্ছে, বাদলা হচ্ছে, এই সব কিছু ক্ষেত্রে বা শীত থাকছে, সেখানের পরিবেশটা সঠিক হচ্ছিল না, তার সাথে যানজটও বাড়ছিল, আস্তে আস্তে ভিড় বাড়ছিল। 2013 সাল থেকে যখন হতে থাকলো, তারপরে দেখা গেল যে না, এখানটাও সুইটেবল নয়, এখান থেকে চেঞ্জ করা হবে। 2013 সালের পর দেখা গেল যে আবার 2018 থেকে 2019 হলো চিলড্রেন্স পার্কে। তাহলে এখানেই প্রশ্ন যে 14 থেকে 17 কোথায় গেল? তবে 2002 থেকে 2013 যেরকম চিলড্রেন্স পার্কে হলো, মাঝখানে কিন্তু আর চিলড্রেন্স পার্ক হয়নি। পরবর্তীতে 2018 থেকে 19 অর্থাৎ এক বছরের জন্য আবারও সেটাকে চিলড্রেন্স পার্কে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক সেই সময়ে বিজেপি সরকার কিন্তু ক্ষমতায় অলরেডি এই রাজ্যে এসে গেছে। এবারে 2014 থেকে 2017 এই যে টাইমটা, এই যে পিরিয়ডটা, সেই সময়টাতে কিন্তু বাম আমল, এবং এই বাম আমলে সেই বইমেলাকে নিয়ে যাওয়া হলো উমাকান্ত একাডেমিতে। আমাদের যে উমাকান্ত স্কুল, সেই উমাকান্ত একাডেমিতে হচ্ছিল মাঝখানে বইমেলা। তারপরে অর্থাৎ পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হলো এবং তার মাঝখানে হাপানিয়া যে মেলা গ্রাউন্ড রয়েছে সেটাকে সাজানো হলো, পুরো স্টল করা হলো, একেবারে ফিক্স স্টল আমরা যেটা বলি সেটা করে দেওয়া হলো। এবং 2000 এক্স্যাক্টলি নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। দেখো, এর পেছনে মূল কারণই হচ্ছে আমাদের আগরতলা শহরে যদি আমরা ভৌগোলিকভাবে দেখি, আকার আয়তন যদি দেখি, ছোট একটা শহর তো, তাই এই ছোট্ট শহরের মধ্যে যানজট বাড়ছে। যেটা তোমাকে বললাম প্রথমেই যে পরিসর যেরকম বেড়েছে তার সাথে মানুষের আরো ভিড় বেড়েছে, মানুষের জনসংখ্যা বেড়েছে। এই বইমেলা তো শুধু আগরতলার নয়, এই বইমেলা গোটা রাজ্যের, ত্রিপুরার বইমেলা। আস্তে আস্তে সাব ডিভিশন থেকে লোক আসা শুরু করলো। তখন আগরতলা শহরে কি হচ্ছিল, জায়গাটা ছোট। আজকে যদি হাপানিয়া গ্রাউন্ডে যদি 5000 লোকের সমাবেশ হয়, আগরতলাতে যদি আমরা অন্যান্য জায়গাতে যদি 2000-2500 সমাগম হয়, তাহলে মনে হবে কি যে বিপুল একটা যানজট তৈরি হয়ে যাবে, সেই রকম জায়গা নেই, স্পেস নেই, সেরকম পরিকাঠামো নেই। এই কথাটাকে ভাবনা চিন্তা করে সরকার নিয়ে গেল হাপানিয়াতে বইমেলা। এবং আজকের দিনে যে যুক্তি উঠছিল, তখন একটাই বক্তব্য উঠে আসলো যে যদি আগরতলাতে নিয়ে আসা হয় তাহলে আবার সরকারকে একটা টেন্ডার পাস করতে হবে, আবার একটা বড় অ্যামাউন্ট খরচা করতে হবে, কোষাগারে আবারও টান পড়বে, আবারও নতুন ভাবে মেলার জন্য একটা পরিকাঠামো তৈরি করতে হবে। তাহলে সেই জায়গাতে হাপানিয়া যে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সরকার কিন্তু একাধিক ব্যবস্থাপনাও রেখেছে। এবারে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে বয়স্করা অনেক সময় দেখা যাচ্ছে যে এতটা দূর যাচ্ছে না বা যেতে চাইছে না, শহরতলি যদি বলি তারা যেতে চাইছে না, তার জন্য পাঠকের সংখ্যা কমছে, বই বিক্রি কমছে, এটা অনেকেরই আজকে মতামতের মধ্যে উঠে এসেছে। কিন্তু আমার হাতে তথ্য যেটা বলছে, গতবারের যে বই বিক্রির সংখ্যা সেটা অন্যান্য বারকেও কিন্তু ছাপিয়ে গিয়েছিল। দিন যত বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, ততই বই বিক্রির সংখ্যা বেড়েছে। এবং বইমেলা মানেই আমরা যে শুধুই বা যে কোনো মেলা মানেই শুধুই যে বই কিনবো, বই দেখবো তা নয়, তার সাথে আমরা একটু খাবো, আমরা একটু ঘুরবো, আমরা একটু নান্দনিক তার দৃশ্য দেখবো, পরিবেশকে উপভোগ করবো, তার মানেই তো মেলা। এবার সমস্ত কিছুর জায়গা হচ্ছে হাপানিয়া, তাই হাপানিয়ায় কিন্তু আজকে বলতে পারো যে এই যে রেষারেষি, যে টানা হেঁচড়া, তাতে কিন্তু জিতে গেল। এবারে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার সাব ডিভিশনের ক্ষেত্রে আজকে মতামত উঠে এসছে, তারা জানাচ্ছেন যে আমাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আগরতলা রেল স্টেশন রয়েছে আমাদের কাছে, যদি আমরা যে কোনো ধর্মনগর হোক বা উদয়পুর হোক বা তোমার সাব্রুম হোক, আমরা যদি আসছি তাহলে আমি আগরতলা রেল স্টেশনে নেমে সেখান থেকে আমি একটা অটোতে করে আমি পৌঁছে যেতে পারছি। যদি আমাকে আগরতলা আসতে হয় তাহলে সেখান থেকে আবার আগরতলা, সেখান থেকে আবার আমাকে ব্যাক করতে হচ্ছে, একটা উল্টো ঘুর হয়ে যাচ্ছে। এই জিনিসটার কথা মাথায় রেখে বইমেলা যেহেতু বললাম গোটা রাজ্যের, তার জন্যই আজকের দিনে দাঁড়িয়ে তোমার বলতে পারো যে 100% আমি বলছি না, 95 থেকে 98% বইমেলা কিন্তু হাপানিয়াতেই হচ্ছে।
এটা কনফার্মেশন মোটামুটি ভাবে এসেছে, কিন্তু এইখানে আরো একটি বিষয় উঠে আসছে, তা হলো একটু আগে সুপ্রীতি স্টলের কথা বলছিল। আর স্টলের কথা বললেই আমার মাথার মধ্যে যেটা স্ট্রাইক করলো তা হলো বাংলাদেশ। প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম গ্রাফিক্সের মাধ্যমে যে বাংলাদেশের কোনো স্টল এবার থাকছে না আগরতলা আন্তর্জাতিক বইমেলায়। এবং মাথায় রাখতে হবে কলকাতা বই মেলাতেও কিন্তু বাংলাদেশের কোনো স্টল থাকছে না বলে আমরা জানতে পেরেছি। এবার সেই বিষয়টি নিয়ে আমি আলোচনায় আসবো। সুপ্রীতি, এবার আমরা জানতে পারছি যে বাংলাদেশের কোনো স্টল থাকছে না, মোটামুটি ভাবে যে বইমেলা কমিটি তা কিন্তু সেটারই জানান দিচ্ছে, কিন্তু তার কি কোনো সম্ভাবনা আছে যে বাংলাদেশের স্টলকে আবারও আমরা দেখতে পাবো, বাংলাদেশের বই আবারও এখানকার মানুষ পড়তে পারবে? দেখো, বাংলাদেশ, এই যে বাংলাদেশের সাথে ত্রিপুরার যে সম্পর্ক, সেটা আমার থেকেও বেশি এই রাজ্যের মানুষ অনেক ভালোভাবে জানে এবং বলতে পারবে। আর এই বাংলাদেশের সাথে কিন্তু এই রাজ্যের একটা ইমোশন কাজ করে, বা আমাদের এই ত্রিপুরা হোক বা বাংলা, দুটো রাজ্যের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সাথে একটা ইমোশন কাজ করছে, কারণ একটা সময় দুটোই ছিল এক। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের স্টল আসুক, বাংলাদেশের যারা রয়েছেন কবি সাহিত্যিক, তাদের বই পড়ুক, এই দেশের মানুষজন আরো সমৃদ্ধ হোক, বাংলাদেশ সম্পর্কে এটা বরাবরের একটা চাহিদার মধ্যে থাকে। কিন্তু আজকের দিনে আজকের বৈঠকের পর যেটা তোমাকে বলবো, যে সেক্ষেত্রেও বলতে পারি যে প্রায় 90% আমরা ধরে নিচ্ছি আজকের বৈঠকের পর যে বাংলাদেশের কোনো স্টল এবারের বইমেলায় অন্তত আসছে না। কারণ হিসেবে দেখো, যদি জানতে চাও তাহলে বলতেই হয় যে বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি, সেখানে নাটকীয় পট পরিবর্তন, হাসিনার সেখানে পদত্যাগ, দেশত্যাগ, সবকিছুই কিন্তু এক্ষেত্রে অন্যতম কারণ। এবং এখনো পর্যন্ত বাংলাদেশে যে জটিলতা তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে, সেই জটিলতা কিন্তু কমেনি। এবং তার সাথে এটার সঙ্গে শুধুমাত্র বইমেলা কমিটি যে আলাদাভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে তাও কিন্তু নয়, এটার সাথে জড়িয়ে রয়েছে দুই দেশের সরকার, দুই দেশের উচ্চ পর্যায়ের কমিটি। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এটা অনেকটা আমাদের আরো আলোচনা হবে, এবং সেই আলোচনার দিকে আমরা নজর রাখবো ব্যাক টু ব্যাক, এবং তার তথ্য আমরা তুলে ধরবো। তবে আপাতত যেটা আজকের দিনে বলতে পারি, যে বাংলাদেশের কোনো স্টল আমরা আশা করছি যে থাকছে না এবারের বইমেলায়। এবার আমি তোমাকে একটু বলি যে বাংলাদেশের স্টল কি ছিল, বা কি স্টলের সংখ্যা তুমি আমাকে জানতে চাইলে। আমি 2024-এরটাই বলছি, অর্থাৎ চলতি বছরে যে বইমেলা হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের স্টল ছিল 5টা। এই 5টার মধ্যে 5টাই কিন্তু বইয়ের স্টল থাকতো না। একটা তোমার স্টল থাকতো বাংলাদেশের বিভিন্ন রকমের যে প্রকাশনা বা বিভিন্ন রকমের সাহিত্যিক বা মুজিবর বা শেখ হাসিনা, এই যে মুজিবরের যে তোমার তথ্য, তা নিয়ে একটা স্টল থাকতো। বাদ বাকি তোমার লিটল ম্যাক বাংলাদেশের ক্ষেত্রেও থাকতো। তাছাড়া তোমার বই স্টল, সব মিলে বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল 5টা স্টল গতবারে। বাদ বাকি 40টা স্টল ছিল গতবারের আদার্স বলতে তোমার কারা না, কলকাতা, অসম বা অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের স্টল কিন্তু থাকতো এই বইমেলাতে। সব মিলে 191টা ছিল, যার মধ্যে 175টাই স্টল ছিল তোমার শুধুমাত্র বইয়ের। বাদবাকি স্টল তোমার অন্যান্য যে সমস্ত থাকে, বিশেষ করে এগুলোকে আমরা সাব কমিটি স্টল বলতে পারি, 8টা তার মধ্যে খুব সম্ভবত ছিল, যার মধ্যে তোমার শিল্প সাহিত্যিক, মিডিয়া, তার সাথে কবি সাহিত্যিক, এই সমস্ত স্টল মিলিয়ে বাদবাকি গুলো থাকে। এবারে হচ্ছে 2025 সালের যে বইমেলা, সেক্ষেত্রে ডিরেক্টর যেটা আজকে তথ্য দিলেন, এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি যে তারা বইমেলায় পার্টিসিপেট করবে, আগরতলা বা ত্রিপুরা বইমেলায়। সুতরাং সেই জায়গাতে এখনো পর্যন্ত কোনো আবেদন যেহেতু আসেনি, অন্যদিকে দাঁড়িয়ে ত্রিপুরার পক্ষ থেকেও কিন্তু কোনো আবেদন করা হয়নি তোমার বাংলাদেশকে। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে একটা বিষয় এবার রাজ্যের ক্ষেত্রে কোথাও একটা খারাপ লাগা রয়েছে, যে এই বইমেলা কিন্তু আন্তর্জাতিক, আমরা কিন্তু এটাকে আন্তর্জাতিক তোমার মেলা, তোমার যে বইমেলা সেটাকেই কিন্তু বলা হয়ে থাকে বইমেলাকে। কারণ কি, সেখানে বাংলাদেশের অংশগ্রহণ থাকে যেহেতু। এবারে সেই জায়গায় তাহলে কি বাংলাদেশের না উপস্থিতি হওয়ার কারণে কি আন্তর্জাতিক তকমা হারাবে রাজ্যের বইমেলা? এটাও কিন্তু একটা প্রশ্নের পাশাপাশি উঠে এসেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে ডিরেক্টর যেটা জানাচ্ছেন, যে তোমার যে এমবিসি গুলো রয়েছে, সেই এমবিসির মাধ্যমে তারা চাইবে যে প্রচার হোক অন্তত পক্ষে গোটা বিশ্বের কাছে, ত্রিপুরার বইমেলাও যাতে সমানভাবে ছড়িয়ে পড়তে পারে, এখানকার কবি সাহিত্যিকদের প্রকাশনা সাহিত্য, এখানকার যে কালচার ঐতিহ্য রয়েছে সেটাও যাতে ছড়িয়ে পড়তে পারে, তার জন্যই তারা চাইছেন এমবিসির মাধ্যমে অন্তত পক্ষে প্রচার হোক, তাহলে আন্তর্জাতিক তকমাটা থাকুক। এটা আপাতত পক্ষে চাওয়া হয়েছে, কিন্তু এখন সেটা সময় সাপেক্ষ, পরবর্তীতে সেটা আমরা জানতে পারবো। কিন্তু এবারে দেখো, আমরা যদি একটু পাশাপাশি আমাদের প্যারালালি কলকাতা
বইমেলাও কিন্তু একেবারে পেছন পেছন রয়েছে, একদিকে কলকাতা একদিকে বাংলাদেশ এবং এবছর একদিকে প্রথমবার, এবছর তথ্য জানিয়ে রাখা ভালো যে এবছর কিন্তু প্রথমবার দীপাঙ্করি এবং স্কুটির মুখোমুখি আগরতলা হারালো। বইমেলা আগে হচ্ছে, পরে কলকাতা বইমেলা হচ্ছে। ঠিক। এর আগে কিন্তু আমরা দীপাঙ্করি এবং উল্টো স্কুটির চিত্রটাই মুখোমুখি দেখেছিলাম। সংঘর্ষে সুপ্রীতির কাছে প্রাণ হারালো ফিরবো। সর্বশিক্ষা একেবারে শিক্ষক এটা দীপক ভীষণ মিনাল। ইন্টারেস্টিং এবারে ত্রিপুরার ক্ষেত্রে যে এবারে ঘটনাটি কলকাতা অবশ্যই বইমেলাকে নতুন ছাপিয়ে গেল পাতার আগরতলা বইমেলা, অর্থাৎ ত্রিপুরার বইমেলা এবারে আগে হচ্ছে কলকাতার থেকে। তার ফলে এবারে একটা জিনিস পাওনা, উপরি পাওনা বলতে পারি, কলকাতার বেশ কিছু বই আমরা মলাট উন্মোচন দেখতে পাবো আগরতলা বইমেলাতে। এটা কিন্তু একটা সুযোগ থাকছে এবারে। এবারে কলকাতা বইমেলার যদি আমরা একটু প্রেক্ষাপটটা দেখি, যদি বাংলাদেশের আমরা যদি একটু ভাবনাটা দেখি যে তারা কবে ছিল বা কি করেছে, বাংলাদেশ কিন্তু কলকাতা থেকেও এই মুহূর্তে মুছে যেতে চলেছে। এবং এখানেই প্রশ্ন যে তাহলে কি তোমার বাংলাদেশের যে তোমার সাহিত্য বা বাংলাদেশের যে তোমার সাহিত্য, সেই সাহিত্য কি শূন্য হয়ে যেতে চলেছে? ত্রিপুরা এবং বাংলা উভয় বাংলার পাঠকরা কি তার রস আস্বাদন করতে পারবে না? এটাই কিন্তু প্রশ্ন। এবারে কলকাতা বইমেলার যে কিছু বলছিলেন। হ্যাঁ, আমি এখানে একটু আসতে চাইবো, যেহেতু আমাদের কাছে সময়টা খুবই সংক্ষিপ্ত হয়ে এসছে। এবার আমি যেটা জানতে চাইবো যে আমাদের চতুর্থ যে বানটা, তা হলো যে বারবার অভিযোগ করা হয় যে যে মঞ্চ তৈরি করা হয় সেখানে যে নাচ গানের এই সব অনুষ্ঠান হয়, সেখানে কবি সম্মেলন বা বই নিয়ে যে আলোচনা সেইটা কোনো ক্ষেত্রে বা কম পড়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই নাচ গানের আসরের জন্য এর কি গুরুত্ব হারিয়ে যাচ্ছে? দেখো, এটাও আজকের বইমেলাতে অন্যতম একটা, মানে আজকের বৈঠকে অন্যতম একটা ইস্যু ছিল যে মঞ্চ। আমরা বইমেলাতে দেখেছি হাপানিয়াতে যে দুটো মঞ্চ ছিল, দুটো মঞ্চ আছে বা বইমেলা উপলক্ষে দুটো মঞ্চ হয়। একটা তো সবসময় আমরা জানি যে ফিক্স যে মঞ্চটা রয়েছে, অর্থাৎ সব থেকে বড় যে তোমার মঞ্চটা থাকে, যেখানে তোমার বইমেলার উদ্বোধনের দিন এবং তোমার বইমেলার শেষের দিন যেখানে ভিভিআইপিদের সমাগম ঘটে, সেখানে বইমেলার যতদিন চলে সেই প্রত্যেকটা দিন তোমার থাকে নাচ গান, নানান রকমের আয়োজন। বিশেষ করে তোমার বিনোদনমূলক যদি আয়োজন বলি সেক্ষেত্রে বইমেলাতে তোমার থাকে। এবারে আজকে যারা কবি সাহিত্যিকরা ছিলেন আলোচনায়, তারা যেটা জানাচ্ছেন, তারা বলছেন যে তাদের জন্য যে মঞ্চ তৈরি করা হয় সেটা কোথাও গিয়ে একটা গৌণ হয়ে যাচ্ছে। মুখ্য বা মেন প্রাধান্য পাচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার মূলত এই হাপানিয়ার এই মেন যে মঞ্চটা রয়েছে। এবারে আমরা যদি মেলাতে ঢুকি, আমি যদি একটু চিত্রটা বলি, মেলাতে আমরা ঢুকছি যখন, আমার মুখ যখন সোজাসুজি থাকছে, তখন আমার হাতের ঠিক বাঁ দিকে পড়ছে তোমার কবি সাহিত্যিকের মঞ্চ। এবং সেটার যদি তুমি আকার আকৃতি দেখো, সেটা একেবারে ছোট একটা কোনো রকমের প্যান্ডেল করে সেই জায়গাটাকে কবি সাহিত্যিকদের জন্য রাখা হচ্ছে। আর মূল যে মঞ্চটা সোজা আমি যখন নাক বরাবর এগিয়ে যাচ্ছে তখন থাকছে মূল মঞ্চ। এবার সেই মঞ্চতে তোমার 24টা মানে ঘন্টা বলবো না, 2টো থেকে 9টা অবধি যখন যে বইমেলার টাইমিং থাকে, সেখানে ফাঁকা খুব কম সময় থাকে, একটার পর একটা প্রোগ্রাম সেখানে চলতেই থাকছে। এই যে দুই মঞ্চকে কেন্দ্র করে একটা সমস্যা তৈরি হয়ে গেছে, তা হচ্ছে তোমার ইতিমধ্যে তোমার দুই মঞ্চকে কেন্দ্র করে তোমার মূলত যেটা অভিযোগ আজকে উঠে এসেছে যে প্রাধান্য পাচ্ছে না কবি সাহিত্যিকদের, সেক্ষেত্রে কোনো আলোচনা, সেক্ষেত্রে শিক্ষামূলক কোনো আলোচনা হচ্ছে না, সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে আরো বেশি বইয়ের প্রতি আকৃষ্ট করার জন্য আলোচনা হয়ে থাকে, কোনোটাই দেখা যাচ্ছে না, কারণ সবটাই তোমার ওই নাচ গানের দিকে চলে যাচ্ছে। এবং সারাক্ষণ সেক্ষেত্রে মাইক বাজছে, তাতে করে বই বিক্রি করতে অসুবিধা হচ্ছে। অনেক ক্ষেত্রে পাঠকদের দেখা যাচ্ছে না যে সামনের দিকে স্টলগুলোতে যেতে, কারণ অত্যধিক সেখানে ভিড় থাকছে, মাইকিং হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তথ্য সংস্কৃতি দপ্তর যেটা জানালো যে দুটোকে আলাদা করার কারণ হচ্ছে রিলিফ দেওয়া। একটা দিকে সারাক্ষণ আলোচনা চলুক বা একটা দিকে কবি সাহিত্যিকদের আলাপ আলোচনার মধ্যে হোক, বইমেলার নান্দনিক কিছু ছবি ফুটে উঠুক, অন্যদিকে দাঁড়িয়ে বিনোদন হোক। দুটো বয়সকে একেবারে আকৃষ্ট করার জন্যই কিন্তু এই দুটো প্যারালালি ভাগ করা হয়েছে এবং রিলিফ দেওয়ার জন্যই কিন্তু এই ভাগ করা হচ্ছে। এটা যদিও আজকে যুক্তির মধ্যে উঠে এসেছে, তবে ক্ষোভ কিন্তু একটা থাকছে দুই মঞ্চকে ঘিরে। বেশ, আমার 4টা প্রশ্ন হয়ে গেছে, আর 4টে বান চলে গেছে। একেবারে শেষ বান আজকে সুপ্রীতির থেকেই জানবো, তা হলো গুরুত্বপূর্ণ একটি খবর, বা যেটা হয়তো আজকে আমরা নিউজ ভ্যানগার্ড প্রথম তুলে ধরতে চলেছি এই পঞ্চবানের মাধ্যমে। হয়তো এটা বিস্তারিত আর একটু পরে আরো আলোচনা হবে, তবে হাতে সময় কম, তাই যেতে যেতে একেবারে শেষ বান। ত্রিপুরায় কি কবিগুরুর গুরুত্ব কমছে? এই প্রশ্নটা কেন করলাম, উত্তরটা তুমি দেবে। দেখো,
ত্রিপুরার সাথে রবীন্দ্রনাথের যে সম্পর্ক বা কি সম্পর্ক সেটা আমি আজকে আর এটা বলে সত্যি লজ্জা দেব না কাউকে, কারণ ত্রিপুরার সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আত্মিক সম্পর্ক যদি বলি ত্রিপুরার রাজাদের সাথে, রাজ পরিবারের সাথে। এই রাজ্যে, এই মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর বা বিশ্বকবি এসেছিলেন সাতবার, এবং তার বিখ্যাত যে উপন্যাসগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজশ্রী, যা সৃষ্টি হয়েছে তোমার এই রাজ্যের বুকেই, এই রাজ পরিবারের প্রেক্ষাপট নিয়ে, রাজা গোবিন্দ মাণিক্যকে কেন্দ্র করে। বা ধরো আজকে আমরা ভুবনেশ্বর কালীবাড়ির যে ইতিহাস পাই, সবটাই কিন্তু আমরা সেই উপন্যাসের মধ্য দিয়েই তুলে ধরেছি বা দেখতে পেয়েছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বা ধরো রাজ পরিবার যখন রবীন্দ্রনাথকে এতটাই ওয়েলকাম করেছিলেন, আজকে যে আমরা রাজবাড়ি বা যে উজ্জয়ন্ত প্যালেস জানি, সেই প্যালেসটার নামকরণও কিন্তু করে গিয়েছিলেন এই বিশ্বকবি বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথের জন্য এই রাজ্যের রাজারা তৎকালীন সময়ে যে নিবাস করে দিয়েছিলেন রবীন্দ্রনাথের থাকার জন্য, খাওয়ার জন্য, কোনো যাতে অসুবিধা না হয়, সেটার নাম হচ্ছে মালঞ্চ নিবাস। এবং সেই মালঞ্চ নিবাস তখন যদি আমরা প্রেক্ষাপটটা একটু বিবেচনা করি, আজকালকার সময় সেটা নেই যদিও, এই মালঞ্চ নিবাস থেকে ত্রিপুরার উজ্জয়ন্ত প্যালেস পর্যন্ত কিন্তু একটা সুড়ঙ্গও ছিল। যে কোনো সময় তিনি আসতেও পারতেন। অনেকটাই এখন মনে হবে যে ডিস্টেন্স বা তা কিভাবে হয়, এরকম নানান রকমের ছোটখাটো ইতিহাস কিন্তু আমরা পেয়েছি। তো এই যে মালঞ্চ নিবাস, একটা সময় দাঁড়িয়ে তার একটা আলাদাই ঐতিহ্য ছিল, গুরুত্ব ছিল, কিন্তু সেই নিবাস কিন্তু এখন বর্তমানে বিয়ে বাড়ি, যেটা বিয়ে বাড়ি। হ্যাঁ, এই মালঞ্চ নিবাসী হচ্ছে এখন বর্তমানে বিয়ে বাড়ি। মানুষ সেটাকে বুক করছে বিয়ের মৌসুমে। দেখো সামনেই বিয়ের মৌসুম, তুমিও দেখতে পাবে ওই মালঞ্চ নিবাসে কিন্তু ধুমধাম করে বাজি ফটকা ফুটিয়ে বিয়ে হচ্ছে। তাহলে সেই জায়গাতে রবীন্দ্রনাথের মতন এই যে একটা ঐতিহ্যময় যে স্থান, যে জায়গা, রবীন্দ্রনাথ মানে আমরা আলাদাই আবেগ বাঙালির কাছে, মানুষের কাছে, দেশবাসীর কাছে, গোটা ভারতবাসীর কাছে। সেই রবীন্দ্রনাথকে কি কোথাও তাহলে গৌণ করে দেওয়া হচ্ছে আজকালকার দিনে? আজকের দিনে দাঁড়িয়ে এটাও কিন্তু প্রশ্নতে উঠে এসেছে। কেন কি, রবীন্দ্রনাথের আমরা আজকে রাজশ্রী উপন্যাস জানি, কিন্তু বা রাজমালা জানি, কিন্তু এর পাশাপাশি তোমার রবীন্দ্রনাথের তোমার আরো যে বিভিন্ন বইগুলো রয়েছে, ছোটখাটো নানান রকমের দিকগুলো রয়েছে, সেগুলো কোথায়? সেগুলো কি এখনো পর্যন্ত প্রকাশ হয়নি? কেন হয়নি? কারা তাহলে এক্ষেত্রে ভূমিকা নেবেন? কারণ আজকালকার দিনে বহু মানুষ রয়েছে রবীন্দ্রনাথকে নিয়ে রিসার্চ করছেন, এই রাজ্যে এসে তারা রিসার্চ করছেন, রবীন্দ্রনাথকে নিয়ে তারা পেপার জমা করছেন, পড়াশোনা করছেন। সেই রবীন্দ্রনাথের জায়গা আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরায় বিয়ে বাড়ি জানিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। বিয়ে বাড়ি শুনতেই পেলেন, একটা অদ্ভুত তথ্য। আজকে আমরা প্রথম নিউজ ভ্যানগার্ডে ব্রেক করলাম। এটা শুধুমাত্র একটা ট্রেলার ছিল, বিস্তারিত আলোচনা আসবে একটু পরেই। সুপ্রীতি এবং আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক, তারা দুজন এই বিষয়টা নিয়ে আসবে কোথা আছো গুরুদেব অনুষ্ঠানে খানিকক্ষণের মধ্যেই। কোথাও যাবেন না। আজকের মতন পঞ্চবান আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোথা আছো গুরুদেবে, সঙ্গে থাকুন।